সারা মুখে রং ছড়িয়ে ছিটিয়ে আছে। সে ফ্লোরে শুয়ে আছে আর তার উপরে একটা লোক ছিল যাকে দেখে তে হাসছে। বিল্ডিং এর আওয়াজ শুনে তারা দুজনেই থেমে যায়। তে দরজার দিকে তাকাতে জাঙ্কুককে দেখতে পায়। দেখে তার মাথায় যেন বাজ পড়ে। সব থেকে বাজে ব্যাপার হলো জাঙ্কুকের এক্সপ্রেশন। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে তের দিকে। মুখটা রাগে রক্তবর্ণ ধারণ করেছে। তে জাঙ্কুকের হাতে ফুল দেখতে পায়। ফুলগুলো কি সে তের জন্যই কিনেছে? তে দ্রুত লোকটাকে সরিয়ে জাঙ্কুকের কাছে যেতে নিচ্ছিল, কিন্তু জাঙ্কুক এক পা পেছোয়। তারপর ফুলগুলো ফ্লোরের উপরে ছুঁড়ে মেরে সে স্টুডিও থেকে বেরিয়ে যায়। তেও তার পিছু পিছু যেতে নিচ্ছিল, কিন্তু বোগাম তাকে থামিয়ে বলে যে তার মুখ থেকে আগে রং পরিষ্কার করে নিতে। খুব খারাপ কিছু হতে যাচ্ছে এই আশঙ্কায় তের গলা শুকিয়ে আসে। জাঙ্কুকের ফেলে রাখা ফুলগুলো সে তুলে নিয়ে ক্যানভাসের পাশে রাখে। নিজের জিনিসপত্রগুলো ব্যাগে নিয়ে সে জাঙ্কুকের পেছনে দৌড় দেয়। জাঙ্কুক গাড়িতে ঢুকে পড়ে আর গাড়ি চালিয়ে সেখান থেকে বেরোতেই নিচ্ছিল, কিন্তু তখনই তে এসে পড়ে। তে বারবার গাড়ির গ্লাসে নক করাতে জাঙ্কুক তার জন্য দরজা খুলে দেয়। তে গাড়িতে ঢুকে বসার পরে জাঙ্কুক ফুল স্পিডে গাড়ি ড্রাইভিং করতে শুরু করে। যত সময় যাচ্ছে ততই তের হার্টবিট বেড়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন সে হার্ট অ্যাটাক করবে। সে বুঝতে পারছে যে জাঙ্কুক সবকিছু ভুল বুঝেছে। সে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল। এত কিছু ভাবতে ভাবতে একসময় তার মনে হচ্ছিল যদি জাঙ্কুক তাকে চিরকালের মতো ছেড়ে চলে যায় তখন কি হবে। সে কান্না করতে থাকে। তের কান্না শুনে জাঙ্কুক আরো বেশি রেগে যায়। স্টিয়ারিং হুইলটা সে টাইট করে চেপে ধরে। এভাবে যদি এই মেয়েটা কান্না করতে থাকে তার পক্ষে এর একটা বেশিক্ষণ চেপে ধরে রাখা সম্ভব হবে না। নিশ্চয়ই আবার কোনো চাল চালছে। কিছুক্ষণ পরে তারা পেন্ট হাউসে পৌঁছে যায়। জাঙ্কুক গাড়িটা পার্ক করে, কিন্তু তে তার সিট থেকে এক চুলও নড়ে না। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে বলল, বের হ বলছি। না। যখন জাঙ্কুক তেকে গাড়ি থেকে নামাতে তার মাথা নিচু করে, তখন তে তার গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। ওর ভীষণ ভয় লাগছে যদি জাঙ্কুক তাকে ছেড়ে চলে যায়, যদি ওর উপরে চিৎকার করে, যদি ওর লাগেজটা বাইরে বের করে ওকে বের করে দেয়। তার মনে হচ্ছিল এবার হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। জাঙ্কুক নিজের পরাজয় স্বীকার করে। যে মুহূর্তে ও তেকে অন্য কারোর সাথে দেখেছে তার ইচ্ছে করছিল ওই লোকটাকে মেরে ফেলতে যে তেকে টাচ করছিল। ও জানে যে তে তার সাথে চিট করবে না, কিন্তু ওই লোকটা এমন একটা ভাব ধরেছিল যেন সেই জিতে গেছে। এই জিনিসটাই জাঙ্কুককে আরো বেশি রাগিয়ে তুলেছে। পরবর্তীতে জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে কাঠ থেকে বের করে আনে। তারপর তাকে নিয়ে যায় লিভিং রুমে। সেখানে গিয়ে কাউচের উপরে বসায়। এরপর সে তের জন্য পানি আনে। তে এক নিমেষে পানি সবটুকু শেষ করে নেয়। জাঙ্কুক অপেক্ষা করে বসে থাকে কখন তের পানি শেষ হবে। কি আমারই তো তোমার সাথে রেগে থাকার কথা ছিল না? শেষ পর্যন্ত তুমি আমার সাথে রেগে আছো। তুমি আমার জন্য ফুল এনেছো। তুমি এটা করতে পারো না জান। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তোমার কি মনে হয় আমি তোমার সাথে চিট করব? এমনটা কিভাবে ভাবতে পারো তুমি? তোমার সাথে আমি আমার পুরো লাইফ প্ল্যান করে রেখেছি। জানো তুমি আমাদের বাচ্চা হবে। আমরা একসাথে সারা জীবন বেঁচে থাকবো। সবকিছু নষ্ট হয়ে যাবে যদি তুমি আমার কথা না শোনো। জাঙ্কুক তের ঠোঁটে একটা ছোট্ট চুমু এঁকে দিয়ে তাকে থামিয়ে দেয়। তের হঠাৎ এমন আজব ড্রামাটিক কাহিনী শুনে জাঙ্কুক তো ভীষণ অবাক। তেকে শান্ত করে জাঙ্কুক বলে ওঠে, এখন বলো কি হয়েছে? আমি ওখানে পৌঁছানোর আগে কি হয়েছিল সত্যিটা বলবে কিন্তু। তে যেমনটা জাঙ্কুকের ব্যাপার ভেবেছিল তেমনটা সে নয় আসলে। সবকিছু না জেনে শুনে সে রিঅ্যাকশন দেখায়নি। তোমার কল কেটে দেওয়ার পর আমার মুডটা প্রচন্ড খারাপ ছিল, কারণ তুমি তো আমাকে ওপেনলি বলোনি যে তুমি আমাকে ভালোবাসো। আমি তো কখনোই বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তে জাঙ্কুকের দিকে রাগি চোখে তাকায়, তারপর আবার বলতে শুরু করে। এরপর বোগান ভাইয়া আসে আর আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তা আমি ওকে সবকিছু বলে দিই আমার তোমার সাথে ঝগড়া হয়েছিল। তারপর সে আমাকে চিয়ার করতে চাইছিল। তার ক্যানভাসটা আমার পাশে নিয়ে আসে আর আমরা একসাথে কাজ করতে শুরু করি। কথা বলতে বলতে একসময় আমার হাতটা তার শার্টের উপরে পড়ে আর আমার হাতে থাকা রং ও শার্টে লেগে যায় আর ও হেসে আমার জামাতেও রং লাগিয়ে দিয়ে যায়। এইভাবে আমরা খেলতে খেলতে একসময় বেল্ডিং হয় আর বাকিটা তো তুমি জানোই। এটুকুই। জাঙ্কুকের স্পষ্ট মনে আছে যে বোগাম তের কোমর ধরেছিল। মেবি তে বিষয়টাকে এতটাও পাত্তা দেয়নি যেমনটা ও দিয়েছে। কিন্তু এটা কি আদৌ সত্যি? জাঙ্কুক ভালোভাবে ভাবতে শুরু করে। ও এই বোগাম নামটা আগেও শুনেছে। তারপর ওর মনে পড়ে বোগাম ভাইয়া যে তোমাকে মিস করছিল সে না? জাঙ্কুকের কথায় তে কেঁপে ওঠে। তারপর তার হাতটা চেপে ধরে বলে, জিমিনটা আমাকে মাত্র টিচ করছিল আর তেমন কিছুই না। ও আচ্ছা, কেউ একজন জাতা নিয়ে তোমাকে টিচ করবে? আমাকে মিথ্যে বলার সাহস কিভাবে হয় তোমার জিয়ন্তেয়ং? কারণ ঠিক করে বলো সবকিছু। কারণ ও আমাকে পছন্দ করত, কিন্তু আমি তো কখনো ওকে পছন্দ করতাম না জাঙ্কুক। আই সোয়ার
আমি তো ওকে রিজেক্ট করে দিয়েছি। আমরা এখন আগের মতন ভালো বন্ধু হয়ে আছি। ও তো আমাদের বিয়েতে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে জাঙ্কুক। এখন জাঙ্কুকের চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। এই মেয়েটা এত বোকা কেন? যদি সে সত্যি তাদেরকে ভুল বুঝতো। জাঙ্কুক একটা তপ্ত নিঃশ্বাস ফেলে এক হাত দিয়ে তের কোমর ধরে আরেক হাত দিয়ে তার গাল ধরে বলল, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ও তোমার ভাইয়াটা আছে না, ও তোমাকে এখনো পছন্দ করে। এখন শুধু তুমি একটাই কাজ করবে, ওর থেকে দূরে থাকবে, যদি তুমি চাও তোমার প্ল্যানটা সাকসেসফুল হোক। ও ও করে না। ও করে। ও কি ফিজিক্যালি আমাদের বিয়েতে উপস্থিত ছিল? আনসার মি ড্যাম ইট। না, ও ছিল না। সি, যখন আমি প্রথম স্টুডিওতে ঢুকেছি তখন কি দেখেছিলাম আমি জানো? আমি দেখেছিলাম যে ওর হাত তোমার কোমরে। আর আমার কিরকম লাগছিল জানো? আমার মনে হচ্ছিল যেন ওকে আমি কেটে এক্ষুনি টুকরো টুকরো করে ফেলি। এখন জাঙ্কুকের কথা শুনে তের কাছেও ব্যাপারটা ডিসগাস্টিং লাগছিল। ও তো কোনোদিনও খেয়াল করেনি যে কিভাবে বোগাম তাকে টাচ করছে। তারা তো জাস্ট এমনিতেই মজা করছিল, কিন্তু ওই সিনটা দেখে যে কেউ ভাববে যে তাদের মধ্যে কিছু একটা চলছে। লজ্জায় তে ফুফিয়ে কেঁদে ওঠে। I'm sorry জাঙ্কুক, আমি আসলে জানতাম না ওর ইন্টেনশন কি ছিল। কেউ আমার জিনিস টাচ করবে এমনটা আমার পছন্দ না তে। তোমার এটা সব সময় মনে রাখা উচিত। তে তার মাথা নাড়ায়। এখন তুমি কি করবে? আমি ওকে সব জানিয়ে দিব, ও যেন আমার স্টুডিওতে আর না আসে। আর কখনো আমি ওর সাথে কথা বলবো না জাঙ্কুক। আই এম সরি। জাঙ্কুক ছোট্ট করে বলে তেকে জড়িয়ে ধরে। সরি বলার দরকার নেই, এতে তোমার কোনো ভুল ছিল না। কিছুক্ষণ পরে এতে ধাক্কা দিয়ে জাঙ্কুককে নিজের থেকে সরিয়ে দেয়। এক্ষুনি তার মনে পড়লো ওই ফুলগুলোর কথা আর গতকালকের ঘটনার কথা। তুমি আমার ফুলগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আমি তো তোমাকে ফুলগুলো দেইনি। তে জাঙ্কুকের দিকে আবার রাগে চোখে তাকিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। জাঙ্কুক নিজের হাসি লুকিয়ে তের হাত ধরে টেনে এনে তাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। এখনো রেগে আছো আমার উপরে? জাঙ্কুকের নেশালো কণ্ঠ শুনে তে লজ্জায় লাল হয়ে যায়। কালকে যদি মুভি দেখাতে নিয়ে যায় তাহলে কি আমাকে মাফ করে দিবে? এত ইমোশনাল ড্রামা করার পর জাঙ্কুকের মনে হচ্ছে যে এবার তার বিহেভিয়ার চেঞ্জ করা দরকার। তেকে বাইরে নিয়ে যাওয়া দরকার, অন্তত একবার হলেও। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হাসতে হাসতে বলে যে সে মাফ করে দিবে। যেমনটা জাঙ্কুক প্রমিস করেছিল, পরের দিনই সে তেকে মুভি দেখাতে নিয়ে যায়। জাঙ্কুক কখনো এসব মুভি টুভিতে ইন্টারেস্টেড ছিল না, সে তো গেমার গাই ছিল। মুভিটা ভালোই ছিল, কিন্তু যে মানুষটার সাথে সে এসেছিল মুভি দেখতে, সেই মানুষটার দিক থেকে তো সে দৃষ্টি ফেরাতে পারছিল না। তে মুভি দেখতে দেখতে ফুল কনসেন্ট্রেশন নিয়ে পপকর্ন খাচ্ছিল। মাঝে মাঝে তার হাজবেন্ডকেও খাওয়াচ্ছিল। সে কেঁপে ওঠে যখন জাঙ্কুক তাদের হাত দুটো মিলিত করে তার দিকে বাঁকা হাসে। তের গালে আবারও রক্তিম আভা ফুটে ওঠে। জাঙ্কুক কিছু না বলে তার গালে কিস করে বসে। তে জাঙ্কুককে মানা করতে থাকে, এটা বলে যে পাবলিক প্লেসে এসব করা ঠিক নয়। তো কি হয়েছে, আমি আমার বউকে কিস করছি? জাঙ্কুকের এমন বেহায়াপনা দেখে তে তো টমেটোর মতো লাল হয়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ওয়াশরুমে যাচ্ছি। কথাটা বলে জাঙ্কুক তের গালে একটা কিস করে উঠে দাঁড়ায়। তে লজ্জাবতীর ন্যায় মাথা না নুইয়ে তার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক চলে যেতে তের খুব গরম লাগতে শুরু করে। এটা ভেবে যে তার হাজবেন্ড ওয়াশরুমে গিয়ে কি করবে, তারও কি তের মতো এরকম ফিলিংস হচ্ছে। কিছুক্ষণ পরে তে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায়। আর যখনই ও ওয়াশরুমে ঢুকলো, জাঙ্কুক যে তার জন্য ওয়েট করছিল টেনে তাকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গিয়ে ওয়ালের সাথে চেপে ধরে। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ঠাই দুটো উপরে তুলে গলায় মুখ গুজে দেয়। তে শব্দ করে মন করতে থাকে যখন জাঙ্কুক তার সফট স্কিনে রাফলি কিস করতে থাকে। খুব তো সাহস তোমার, এভাবে আমার পেছনে পেছনে চলে এলে। জাঙ্কুক তার গলাতে লিক করতে থাকে। প্লিজ আস্তে আস্তে, তুমি তো জানো আমি এভাবে পছন্দ করি না। পরের দিনটাই খুবই অসুস্থ বোধ করছিল, সে বারবার বমি করছিল। জাঙ্কুক তখনও অফিসে কাজ করছে, যার জন্য সে চলে যায় তার মায়ের কাছে। তার ভাইয়ের ওয়াইফ একজন ডক্টর। অন্যদিকে জিএন কর্পোরেশনে এই প্রথম অনেক বড় একটা লস হয়েছে, যার প্রধান কারণ হচ্ছে কিম কর্পোরেশন লাস্ট মুহূর্তে এসে তাদের স্টক রিমুভ করে দিয়েছিল। এই কারণে একটা বিরাট ফাটল ধরে তাদের সম্পর্কে। জাঙ্কুক তো কিম নামজুনের কারণে রেগে মেগে আগুন। ওই প্রথমে সবকিছু শুরু করে, বলে যে এই প্রজেক্টটা ইলিগেল, তারা তাদের পার্টনারশিপ ফেরত দিচ্ছে। জাঙ্কুকের বাবা তাকে সাফ জানিয়ে দিয়েছে যে তাকে কি করতে হবে, কিন্তু জাঙ্কুক কি এবার তার কথা মানবে?
ঘন্টার পর ঘন্টা কাজ করার পর সবকিছু সামলে বাড়ি আসার পর জাঙ্কুক দেখতে পায় পুরো বাড়ি খালি, তে কোথাও নেই। বিষয়টা তাকে আরো রাগিয়ে দেয়। যাই হোক, সে শাওয়ার শেষে কাপড় চোপড় চেঞ্জ করে আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এই কয়েকদিন তাকে ঘুমিয়ে কাজ করতে হবে। এখন তার উপরে অনেক বড় একটা বোঝা রয়েছে। তার বাবা তাকে অনেক বেশি প্রেশার দিচ্ছে কাজ করার জন্য। প্রায় 1 ঘন্টা কাজ করার পর সে টাইম চেক করে, এখন মধ্যরাত। তে এখনো বাড়ি ফিরেনি। এত লেট হয়ে গেছে, এখনো এই মেয়েটা বাড়ি ফেরেনি। জাঙ্কুকের চিন্তায় আর রাগে মাথা ফেটে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে একটা নোটিফিকেশনে। তে তাকে একটা মেসেজ পাঠিয়েছে। সরি জান, আমি তোমাকে টেক্সট করতে ভুলে গিয়েছি। আমি কিমবার্লিতে ছিলাম। আমি জানি তুমি অলরেডি বাড়িতে ফিরে এসেছো। প্লিজ কিছু খেয়ে নিও, আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরছি। নামজুন ভাইয়া আমাকে ড্রাইভ করে দিচ্ছে। জাঙ্কুকের আরো এক দফা মাথা গরম হয়ে যায়। সবকিছু ঠিকই ছিল, মাঝখানে নামজুন এসে সবকিছু বেচতে দিয়েছে। এখন ওর বাবা ওকে ফোর্স করছে তেকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু সে তার বাবাকে কোনো রকমে বুঝিয়েছে যে একসময়তে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তারা তাদের উত্তরাধিকারীকে নিয়ে তেকে ছেড়ে দিবে। কিন্তু কথা হচ্ছে, সে কি তেকে আদৌ ছেড়ে দিতে পারবে? সে পারবে না, কারণ তাহলে মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। তার বাবাও চুপ থাকবে আর তেকে মেনে নেবে তাদের রিপুটেশন রক্ষা করার জন্য। মিস্টার কিম যদি চলে ডালে ডালে, তাহলে জাঙ্কুক চলে পাতায় পাতায়। এত দুশ্চিন্তা করার কারণে জাঙ্কুকের ড্রিঙ্কস করতে ইচ্ছে হলো। 1 প্যাকেট সিগারেট আর ড্রিঙ্কস নিয়ে সে আবারও ফিরে আসে তার রুমে। এভাবেই কিছুক্ষণ ইউটিউবে নিউজ দেখতে দেখতে আরো 1 ঘন্টা কেটে যায়। তে এখনো ফিরে আসেনি। সে হাতে থাকা গ্লাসটা শক্ত করে চেপে ধরে যখন পেন্ট হাউসের গেটের সামনে কারের হর্নের আওয়াজ শোনা যায়। এখন তে যদি তার ভাইকে বাড়ির ভিতরে নিয়ে আসে তাহলে সে একটা না একটা সিন ক্রিয়েট করে ফেলবেই। এবার বাইরে থেকে তের হাসির আওয়াজ শুনতে পাচ্ছে। তারা ভিতরে চলে এসেছে। কিন্তু যখনই তে দরজা খুলতে যায় তখনই জাঙ্কুক রাগে গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারে। শব্দটা শুনে তে কেঁপে উঠে, বুঝতে পারে কিছু একটা হয়েছে। নামজুন চাচ্ছিল বাড়ির ভেতরে গিয়ে দেখতে যে কি হয়েছে, কিন্তু তে তাকে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। যদিও নামজুন এতটাও বোকা না যে তার সামনে কি হচ্ছে তা সে বুঝতে পারবে না। তাই যাওয়ার আগে সে তার বোনকে বলে দিয়েছে যদি কোনো কিছু হয় তাকে যেন একটা কল করে। ফাইনালি পেন্ট হাউসে ঢোকার পরই তার নাকে অ্যালকোহলের তীব্র একটা গন্ধ এসে ঠেকে। লিভিং রুমে সবকিছু এলোমেলো হয়ে আছে। সে উপরে যাওয়ার আগে সবকিছু ক্লিন করে যায় আর ভেবে রাখে যে জাঙ্কুককে সে এবার বকবে। রুমে ঢুকতেই তে কাশতে শুরু করে। সিগারেটের ধোঁয়ায় 4-5টা ছেয়ে গেছে। জাঙ্কুক এমন একটা ভাব নিয়ে কাউচের উপরে বসেছিল যেন তে আসেনি এখানে। সে তখনও স্মোক করছিল। তের এবার ধৈর্যের ভাব ভেঙে যায়। কি সমস্যা তোমার জাঙ্কুক? কি হয়েছে তোমার? পুরো ঘরটা তুমি এলোমেলো করে রেখেছো। তো কি হয়েছে? বাড়ি তো আমার, আমি যা খুশি তাই করতে পারি। সিরিয়াসলি জাঙ্কুক, আমি কি চলে যাব এখান থেকে? যে মানুষগুলো স্মোক করে আমার ওই মানুষগুলোকে একদম পছন্দ না। তারপরে আমি তোমাকে ওই দিন কিস করতে দিয়েছি যেদিন তুমি স্মোক করেছিলে। কিন্তু এনাফ ইজ এনাফ। তোমার এসব স্মোক আর ড্রিঙ্ক করা বন্ধ করো। আমার এগুলো একদম পছন্দ না। আগে তুমি আমার কাজে বাধা দেওয়া বন্ধ করো। পারবো না আমি তোমার সাথে থাকতে। তে তার ফোনটা নিয়ে তার ভাইকে কল করতে যাচ্ছিল, তখনই জাঙ্কুক ভয় পেয়ে যায়। কি করছো তুমি? এই টেয়াং! জাঙ্কুক তের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আমার ফোনটা আমাকে ফেরত দাও। আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে বাড়িতে ফিরে যাব। তুমি কোথাও যাচ্ছ না। বাচ্চাদের মতো বিহেভ করা বন্ধ করো। ইউ নো হোয়াট? প্রত্যেকদিন তোমার এই কাহিনী আমি আর সহ্য করতে পারছি না। আমার কষ্ট লাগছে। আজকে যখন ভাইয়া এসেছিল আমি আমাদের বাড়িতে ঢুকতে বলেছিলাম। ও তো প্রথমবারের মতন আমাদেরকে দেখতে এসেছে। আর তুমি কি করলে? গ্লাসটাকে এভাবে ওয়ালের সাথে ছুঁড়ে মারলে। এখন উনি কি ভাববে? ও যা ভাবুক ভাবুক গে, আই ডোন্ট গিভ আ ফাক। ওর সাহস কি করে হয় আজকে মিটিং এর পরে এই বাড়িতে আসার? জাঙ্কুকের গর্জন শুনে তে কেঁপে ওঠে। সে আস্তে আস্তে তার রাগী হাজবেন্ডের দিকে এগিয়ে যেতে থাকে। আসলে সে জানতো না সাধারণ একটা প্রজেক্টের জন্য জাঙ্কুক তার ভাইয়ের উপরে এতটা রেগে আছে। মনে হয় ও জিনিসটা একটু বেশি স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে, কিন্তু আসলে এটা একটা সিরিয়াস ম্যাটার। নামজুন অবশ্য সবকিছু তেকে বলে দিয়েছে। আর সে এটাও বলেছিল যে সে জাঙ্কুকের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু জাঙ্কুকের কোনো মুড নেই কথা বলার মতো। ঠিক আছে, একটু শান্ত হও। তে জাঙ্কুকের হাত ধরতে চায়, কিন্তু জাঙ্কুক তাকে ছিটকে দূরে সরিয়ে দেয়। যদি জানতে এটার ফল আসলে কি হবে, হোয়াট দ্যাট কস্ট মি। তুমিও আমার মতো এমন বিহেভ করতে। জাঙ্কুক, আমি বুঝতে পারছি। না, তুমি বুঝতে পারছো না। বুঝতে পারলে তুমি তোমার ভাইকে এখানে নিয়ে আসতে না। কি বলছো তুমি জাঙ্কুক? ও আমার ফ্যামিলি। তাহলে আমি কে? বলো, আমি কে?
কথাটা বলতে বলতে জাঙ্কুক তের কাছে আসে, নিজের 2 হাত দিয়ে তের 2 বাহু চেপে ধরে। এক ফোঁটা নোনা জল তের চোখ থেকে গড়িয়ে পড়ে। আমার বাচ্চার বাবা। তে চিৎকার করে কথাটা বলতে চাইছিল, কিন্তু আজকে না। জাঙ্কুক প্লিজ, লেটস স্টপ। আমাকে ভালোবাসো তে, আমাকে ভালোবাসো। জাঙ্কুক এক হাত দিয়ে তের গাল স্পর্শ করে। তে অবাক হয়ে যায়। জাঙ্কুক এই প্রশ্নটার উত্তর খুব ভালো করে জানে, তবে কি এখন সে তার ভালোবাসার উপরে আঙুল তুলছে? এত কিছুর পরও তে যে এখানে তার সাথে আছে, তা কি সবকিছু প্রমাণ করে না? তুমি জানো জাঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমাদের জন্য তোমার ফ্যামিলিকে ছেড়ে দাও, তাদের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করবে না তুমি। আমি পারবো না। কি জাঙ্কুক, আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে পারবো না। আই এম সরি। কথাটা বলে তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে নেয়। তার হৃদয়টা ভয়ে কাঁপছে। জাঙ্কুক এবার বুঝতে পারে যে সে কতটা সেলফিশ হয়ে গিয়েছে। এত কাজ, টেনশন আর রেসপন্সিবিলিটি তার মাথা পুরো নষ্ট করে দিয়েছে। ওর এভাবে তেকে এসব কথা বলা উচিত হয়নি। ওর চিন্তা হচ্ছে তার বাবা কখনোই চুপ করে বসে থাকবে না, আর সে তেকে হারাতে চায় না। তের কপাল একটা চুমু এঁকে দিয়ে সে তেকে বেডের উপরে শুইয়ে দেয়। মেয়েটা টায়ার্ড হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে সে। মাঝরাতে একটা দুঃস্বপ্ন দেখার পর তের ঘুম ভেঙে যায়। বেডের পাশে টেবিলে রাখা পানির বোতল থেকে সে পানি খেয়ে নেয়। তার নজর কাউচের উপরে পড়তে সে দেখতে পায় যে জাঙ্কুক সেখানে ঘুমাচ্ছে, ল্যাপটপটা এখনো অন করা। কতটা কাজ পাগল মানুষটা। ও জাঙ্কুকের কাছে গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। আর যখনই ও আবার ফিরে এসে ঘুমাতে যাবে, তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়েও দেখতে পায় যে ওর শ্বশুর ওকে একটা মেসেজ পাঠিয়েছে। তে একটু অবাক হয়, কারণ তিনি কখনোই তেকে কোনো মেসেজ পাঠায়নি। এমার্জেন্সি কিছু হবে এই ভেবে সে মেসেজটা পড়তে যায়, কিন্তু ওখানে একটা রেকর্ডিং ছিল। তে কৌতূহলবশত রেকর্ডিংটা প্লে করে। জাঙ্কুক, ওকে ডিভোর্স দিয়ে দেয়, আমাদের ওকে আর তো দরকার নেই। কিম ফ্যামিলি এখন আমাদের আর কোনো কাজেই আসবে না। ড্যাড, এখন না, আমি আগে ওকে প্রেগনেন্ট বানাবো। যখন আমাদের মনের মতো উত্তরাধিকারী চলে আসবে, তখনই আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, আর বাচ্চাটার কাস্টডিও নিয়ে নিব। দ্যাটস মাই বয়। পরের দিন সকালবেলা জাঙ্কুক নিজেকে খালি বেডের উপরে আবিষ্কার করে। তে ওর পাশে ছিল না, এটা দেখে সে ব্রুকিটি করে। মেবি তে এখনো রেগে আছে ওর উপর। মেবি ও কিছুটা টাইম চাচ্ছে নিজেকে সামলে নেওয়ার জন্য। জাঙ্কুক উঠে বসে নিজের ফোনটা হাতে নেয়। সে টাইম চেক করে। অলরেডি লেট হয়ে গেছে তার মিটিং এর জন্য। সে আজকে তার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দিন, আর আজকে তার ওয়াইফ তার সাথে রাগ করে বসে আছে। সব সময় তেই অফিসে যাওয়ার আগে তার জন্য জামা কাপড় রেডি করে রাখে, তার লাঞ্চ বক্স, ইভেন অফিস থেকে ফিরে আসার পর তার গোসলের পানিও রেডি করে রাখে। রাতে তেই ডিনার রেডি করে দুজনে একসাথে খায়। মোট কথা জাঙ্কুকের সবকিছুতেই খেয়াল রাখে, আর জাঙ্কুক এসব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছে। জাঙ্কুক মনে মনে বিশ্বাস করে নিয়েছিল যে চিন্তা করার কোনো দরকার নেই, তে ফিরে আসবে, যেমনটা ও সব সময় করে। 8-10টা দম্পতির মতো তাদের মধ্যেও ঝগড়া হয়। জাঙ্কুক তের রাগ ভাঙিয়ে তাকে ফিরে আনে, অথবা তে নিজেই ফিরে আসে। জাঙ্কুক তেকে কিছু গিফট দিলে তে বরফের মতো গলে যায়। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য কাপড় চোপড় বের করতে কাপড়ের কাছে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে কাপড়ের দরজাটা বন্ধ করে দেয়। না, এমনটা হতে পারে না। ও কি কল্পনা করছে নাকি? ও দরজাটা আস্তে করে খুলে দেখতে পায় একই অবস্থা। তের একটা জামা কাপড়ের চিহ্ন এখানে নেই। হোয়াট দ্য ফাক? তে কি সত্যি ছোটখাটো একটা ঝগড়ার কারণে তাকে ছেড়ে চলে গেল? ও ভেবেছিল তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। ঠিক তখন ও বাস্তবতার সম্মুখীন হয়। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। ফোনটা হাতে নিয়ে ও তেকে বারবার কল করতে থাকে। পরিশেষে ও তেকে অনেকবার ভয়েস মেসেজ পাঠায়। ও আবারও তেকে কল করার চেষ্টা করে, কিন্তু ওর শরীরের ভিতর রাগ তরতর করে বাজছিল। ফোনটা দেয়ালের সাথে আছাড় মেরে জাঙ্কুক চিৎকার করে ওঠে। এত কিছু করার পরও সে চলে গেল। যাই হোক, এটা তার ডিসিশন, এবং জাঙ্কুক তার ডিসিশনকে রেসপেক্ট করে। ও যদি চলে যায় তাহলে জাঙ্কুক ওকে যেতে দিবে। চোখের পলকে একটা সপ্তাহ কেটে যায়। জাঙ্কুকের উপর দিয়ে যেন ঝড় বেয়ে যাচ্ছিল। ও তার ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, ইভেন ওর ফ্যামিলির সাথেও, কিন্তু কেউ ওকে উত্তর দেয়নি। আর কাজের এত চাপ ছিল, ওর বাবা তো ওকে 2 সেকেন্ডের জন্য শান্তিতে বসতেও দিচ্ছিল না। ওকে অর্ডার করছিল ওদের সাথে থাকতে। প্রজেক্টটা শেষ হওয়ার পরে ও ফিরে আসতে পারবে। জাঙ্কুক নিঃশব্দে সম্মতি জানায়। ও গার্ডদেরকে বলেছিল যখনই তে ফিরে আসবে ওকে ইনফর্ম করতে।
প্রজেক্টটা শেষ হওয়ার সাথে সাথে ও তের সাথে আবার সবকিছু ঠিক করে নেবে। ওর মনে হয়েছিল যে তেমন কিছুই হয়নি, তে শুধু একটু অভিমান করেছে, ব্যাস এটুকুই। অন্যদিকে তে পুরোপুরি ভেঙে পড়েছিল। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তার নিজের হাজবেন্ড, ও কি কোনো ভুল মানুষের প্রেমে পড়ে গেছে? এটা তো নিশ্চিত জাঙ্কুকের ভয়েস, ও কোনোদিনই এটা অস্বীকার করবে না। তে কখনো ভাবতেও পারেনি যে জাঙ্কুক এতটা নীচ হতে পারে। জাঙ্কুক ওকে ডিভোর্স দিয়ে ওদের বাচ্চাকে কেটে নিতে চায়, তাহলে কি ও এতটা সময় ধরে অভিনয় করছিল শুধু? তের চোখ দিয়ে অনবরত পানির বন্যা বয়ে যাচ্ছিল। ও কখনোই মাফ করবে না, ও কখনোই এই মানুষগুলোকে মাফ করবে না। তে সবকিছু সহ্য করে নিতে পারে, কিন্তু তার বাচ্চার জন্য সে প্রতিশোধ নিতে পারে। ভালো হয়েছে ও জাঙ্কুককে এখনো তাদের বাচ্চার কথা বলেনি। ও চায় না তাদের বাচ্চা বাবা ছাড়া বড় হোক, কিন্তু জিয়ন জঙ্কুক তাকে ডিজার্ভ করে না। তাই সেদিন রাতে সে সবকিছু গুছিয়ে তার বাবার বাড়ি চলে আসে, আর কখনোই সে জাঙ্কুকের কাছে ফিরে যাবে না। কিন্তু এত কিছুর পরও তার মনে একটা আস্থা ছিল যে জাঙ্কুক তাকে সঙ্গে সঙ্গে নিতে আসবে, সবকিছু মিথ্যে প্রমাণ করে তাকে বুঝিয়ে দেবে যে জাঙ্কুক তাকে ভালোবাসে। কিন্তু সে আসে না। তে এখনো সুস্থ মস্তিষ্ক নিয়ে বেঁচে আছে, কারণ তার ফ্যামিলি তাকে অনেক ভালোবেসে আগলে রেখেছে। যেদিন সে বাবার বাড়িতে এসেছিল, সেদিন তার বাবার কাঁধের উপরে মাথা রেখে সে হাউমাউ করে কেঁদেছিল। পরের দিন থেকে সে আর কাঁদেনি, একদম পাথর হয়ে গিয়েছে। তার ফ্যামিলি তাকে বলেছিল যে ডিভোর্স দিয়ে দিতে জাঙ্কুককে, এর সাথে বাচ্চার কাস্টডির জন্য আবেদনও করতে। কিন্তু তে তাদের বলেছিল আরো কিছুদিন অপেক্ষা করবে সে। এক সপ্তাহ পরে যখন জাঙ্কুক ফিরে আসে না, তখন তে আশা ছেড়ে দিয়েছিল, বিশ্বাস করে নিয়েছিল যে জাঙ্কুক আর আসবে না তাকে নিতে। হয়তো গঙ্গেও তাকে এই সিচুয়েশনের কথা বলে দিয়েছিল। হয়তো জাঙ্কুক অতিরিক্ত লজ্জার কারণে সবকিছু স্বীকার করবে না। তাই তার এই নিষ্ঠুর হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নোটিশ পাওয়ার আগেই সে ডিভোর্স পেপারগুলো তার মুখের উপরে ছুঁড়ে মারতে চায়। তাই ফাইনালি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তবে তার আগে সে তার শাশুড়িকে সবকিছু টেক্সটে জানায়। মহিলাটা কিচ্ছু জানতো না, আর সবকিছু শুনে সে নিজেও হতবাক। সে যেহেতু শহরের বাইরে ছিল, এটা শোনার পর সে জাঙ্কুক আর তার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারে না। পরিশেষে কোহিউন চলে আসে তেকে সাপোর্ট করার জন্য, আর তে অবাক হয় এটা দেখে যে সে নিজেও ডিভোর্স দিয়েছে তার হাজবেন্ডকে। জাঙ্কুকদের অফিসে আজকে পার্টি ছিল। প্রজেক্টটা তারা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা কোনো বাধা বিপত্তি ছাড়াই কমপ্লিট করতে পেরেছে। এই প্রজেক্টটার জন্য নামজুন এত কাহিনী করেছিল। যাই হোক, তারা অবশেষে সফল হয়েছে। এই প্রজেক্টটার জন্য জাঙ্কুক মাথার ঘাম পায়ে ফেলেছিল। ওর বাবাও ওকে নিয়ে অনেক প্রাউড ফিল করছিল, কিন্তু ওর হৃদয়ের কোথাও যেন খালি খালি মনে হচ্ছে। ও তেকে মিস করছে, কিন্তু তে এখনো জেদ ধরে বসে আছে, ও এখানে আসবে না। এনাফ অফ দিস সেপারেশন। ও এবার কিম ম্যানশনে যাবে আর তেকে যে কোনো ভাবে নিয়ে আসবে এখানে। অফিস থেকে ফিরে আসার আগে জাঙ্কুক কাইকে বলে হাওয়াইয়ের 2টা টিকিট বুক করে, কারণ সে তেকে সারপ্রাইজ দিতে চায়। তারা হানিমুনে যাবে। যেহেতু ও ভেবেছে যে আজকে ও তেকে বাড়িতে নিয়ে আসবে, তার মনটাও আজকে খুব ফুরফুরা ছিল। কিন্তু দরজার কাছে আসতে একটা জিনিস জাঙ্কুকের নজরে আসে, যেটা দেখে জাঙ্কুক নিজের ভ্রু দুটি কুঁচকে নেয়। একটা চিঠির খাম দরজায় আটকানো ছিল। জাঙ্কুক ওটা ছিঁড়ে ভেতরের কাগজটা তার চোখের সামনে মেলে ধরে। উপরের অংশটুকু পড়তেই জাঙ্কুকের হাত পা কাঁপা শুরু করে দেয়। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে তৎক্ষণাৎ। শরীরের ভর যেন ও আর নিতে পারে না, সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে। তে আমাকে ডিভোর্স দিতে চায়। জাঙ্কুকের বুকে ব্যথা শুরু হয়ে যায়। একটা শব্দই তার কানে বাজছিল বারবার, কেন? ও জানে যে ছোটখাটো তর্কের জন্য জল এত দূর গড়াবে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে যেটা ও নোটিস করতে পারেনি। ওদের ঝামেলা মিটে যাওয়ার পরই তে ওর হাত ধরে ঘুমিয়ে পড়ে। এরপর জাঙ্কুক সবকিছু ক্লিন করে আবার কাজ করতে শুরু করে। একসময় সেও ক্লান্ত হয়ে কাউচের উপরে চোখ বুজে নেয়। এরই মাঝে তে নিশ্চয়ই ঘুম থেকে উঠেছিল, আর কিছু একটা হয়েছে। কিন্তু কি? জাঙ্কুকের কাছে তার বাবাকে সন্দেহ লাগে। তার বাবা এই কয়েকদিন খুব চুপচাপ, ইভেন তার ওয়াইফের সম্পর্কে কোনো প্রশ্ন করছে না। এখন সবকিছুর উত্তর একজনই জানে। ও ওর বাবাকে কল করে। হ্যালো ড্যাড। আরে জাঙ্কুক, আই এম সো প্রাউড অফ ইউ মাই সন। এখনো পার্টিতে আছো নাকি তুমি? না, আমি বাড়িতে আছি। দরজার সামনে তের পাঠানো ডিভোর্স পেপারটা দেখলাম। সাইন করে দাও। ড্যাড, সাইন করে দে জাঙ্কুক। এমনটা তো ভবিষ্যতে হবে, তাই না? তবে এখন কেন নয়? তুমি ঠিক বলেছো ড্যাড। আমি আমার উত্তর পেয়ে গেছি। তুমি নিশ্চয়ই এসব কিছুতে জড়িত আছো ড্যাড। ও আমাকে এমনি এমনি ডিভোর্স দিবে না। এখন কান খুলে শুনে রাখো, আজ থেকে তোমার কোনো ছেলে নেই।
কারণ তুমি আমার জন্য আজ থেকে মৃত। কি বললি জাঙ্কুক? কলটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে জাঙ্কুক আর কোনো সময় নষ্ট করে না, সে কিম ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেয়। যখন জাঙ্কুকের বাবা সবকিছু জানার পরেও কোনো প্রতিক্রিয়া দেখায় না, তখন জাঙ্কুক বুঝতে পারে যে এসবের সঙ্গে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে জড়িত আছেন। তে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জাঙ্কুকের উচিত ছিল ওকে নিয়ে আসা। সবকিছু এতটা নর্মালি নেওয়া উচিত হয়নি, আর ও ইগোস্টিক হচ্ছিল। ও তো তেকে ডিভোর্স দিবে না, ও নিজের সবকিছু দিয়ে যুদ্ধ করে যাবে। একমাত্র ওই জানে যে এই একটা সপ্তাহ ও কিভাবে কাটিয়েছে। ওর শিক্ষা হয়ে গিয়েছে। গাড়িটা পার্ক করে সে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজায় নক করে। দরজাটা খুলে তের ভাই নামজুন, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে সে জাঙ্কুককে একটা ঘুষি মেরে বসে। জাঙ্কুক তাকে পাল্টা আঘাত করেনি, বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে যতক্ষণ না তের বাবা এসে নামজুনকে থামায়। যদিও পাল্টা নামজুনকে আঘাত করত, তাহলে ওর ওয়াইফের সাথে ওকে কথা বলতে না দিয়ে ওরা বের করে দিত জাঙ্কুককে। সবাই মোটামুটি ওখানে উপস্থিত ছিল, শুধুমাত্র তে ছাড়া। জাঙ্কুক বিরক্তিতে মাথা নিচু করে নেয়। ড্যাড, আমাকে ছেড়ে দাও, এই বাস্টারটাকে আমি আজকে মেরেই ফেলবো। স্টপ ইট নামজুন, জিনুকে ভিতরে নিয়ে যাও, আমার মিস্টার জিওনের সাথে কিছু কথা বলতে হবে। এরপরে সবাই ম্যানশনের ভেতরে প্রবেশ করে। প্রথমবারের মতো জাঙ্কুক জংসুককে চিৎকার করতে দেখেছে। এই প্রথম উনি জাঙ্কুকের সারনেম ধরে ওকে ডেকেছে, আর জাঙ্কুকের কিছুটা লজ্জা অনুভব হয়। ও কখনো ভাবতেও পারেনি যে দ্বিতীয়বারও ওই ম্যানশনে পা ফেলবে। আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তবে এই মুহূর্তে তোমাকে দেখে আমরা খুব একটা খুশি হইনি। এত কথা না বাড়িয়ে আসল কথাটাই বলি। কেন মিস্টার জিওন, কি কারণ ছিল? আমার মেয়ে তোমাদের এমন কি ক্ষতি করেছিল যার কারণে তুমি আর তোমার বাবা মিলে আমার মেয়ের জীবনটাই নষ্ট করে দিলে? এখন আমার মনে হচ্ছে যে আমিই দোষী। আমি ওর জন্য তোমাকে চুজ করেছিলাম। মনে হচ্ছে যেন আমি নিজের মেয়ের জীবন নিজের হাতেই নষ্ট করেছি। আই এম সরি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আই এম সো সরি ড্যাড। ভালোভাবে যদি তুমি কোনো সিন ক্রিয়েট না করে পেপারটাতে সাইন করে দাও মিস্টার জিওন। না ড্যাড, না, আমি ওকে কোনোদিনও ডিভোর্স দিতে পারবো না। আপনার পায়ে ধরি, আমাকে জাস্ট একটা চান্স দেন, একটা চান্স। আমি তো ডিসাইড করতে পারবো না, আমি তোমাকে কোনোদিনও মাফ করব না। আমার কাছে এটা ভেবে খারাপ লাগছে যে আমার মেয়েটা এত কষ্ট করেছে, যে রাতেও জানতে পেরেছে যে ও ড্যাড। পরিচিত কেউ একজনের কণ্ঠ শুনে জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে পাশে তাকায়। বুকের ভিতর ঝড় নিয়েও দেখতে পায় যে তে দাঁড়িয়ে আছে ঢিলাঢালা পোশাক পরে। জাঙ্কুক ঢোক গিলে ও কতটা মিস করেছে তেকে। তে এতক্ষণ যাবৎ সবকিছু দেখছিল। কিছু শোরগোল শুনে ও নিচে আসে, আর যে মুহূর্তে ওর বাবার সাথে ওর স্বামীকে দেখতে পায়, কিছুক্ষণের জন্য যেন ওর দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে মনের ভিতরে পুষে রাখা ইচ্ছেগুলো যেন জেগে উঠতে থাকে। ওর ইচ্ছে করছিল চিৎকার করতে, দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরতে। তে দেখতে পেয়েছিল কিভাবে জাঙ্কুক তের বাবার হাতে পায়ে ধরছিল শুধুমাত্র একটা সুযোগের জন্য। ও বিশ্বাস করতে পারছিল না এটা কি সত্যি নাকি শুধুমাত্র ওর কল্পনা। তের বাবা ওর মতোই জানে ও জাঙ্কুককে কোনোদিনও ডিসরেসপেক্ট করবে না, কিন্তু যে মুহূর্তে ও জাঙ্কুককে বেবির কথা বলে দিতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে তে চিৎকার করে ওঠে। প্রায় এক সপ্তাহ পর তের সাথে জাঙ্কুকের চোখাচোখি হয়। তের ভেতরে থাকা রাগগুলো যেন মুহূর্তে উবে যাচ্ছিল। জাঙ্কুকের অবস্থা নাজেহাল, গালের এক পাশে কেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। তের ইচ্ছে করছিল গিয়ে জাঙ্কুকের খেয়াল রাখতে, কিন্তু সে পারবে না, করবেও না। তাদের খুব শীঘ্র ডিভোর্স হয়ে যাবে। সেদিন রাতে ওই রেকর্ডিংটা শোনার পর যে পরিমাণ কষ্ট লেগেছিল, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে ও এখন। তাই কিছু বলে না, কেউ কিছু বলে না। ও আস্তে আস্তে পেছনে ফিরে, তারপর দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। চোখ দিয়ে তার নদীর স্রোতের মতো পানি যাচ্ছে। সে শুনতে পায় যে পেছন থেকে কেউ একজন তার নাম ধরে জোরে জোরে ডাকছে, কিন্তু তার এই মুহূর্তে কিছুই করার নেই। তার বাচ্চাকে পেতে হলে জাঙ্কুককে অ্যাভয়েড করতে হবে। জাঙ্কুককে আর বিশ্বাস করা যাবে না। যে মুহূর্তে জাঙ্কুক দেখেছে যে তে পেছনে ফিরছে, সঙ্গে সঙ্গে জাঙ্কুকের ভীষণ রাগ হয়, সাথে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। ও নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে জোরে জোরে চিৎকার করতে থাকে, তেয়ং, তেয়ং, জিয়ং তেয়ং, থামো, ও বাইরে আসবে না। সত্যিটা মেনে নাও জাঙ্কুক। কখনোই না স্যার, যদি এই দুনিয়া ধ্বংস হয়ে যায় তারপরেও না। আমি ওকে বাড়ি নিতে এসেছি, আর আমি থামবো না যতক্ষণ না ও আমার সাথে ফিরে যাচ্ছে।
এমন আচরণের জন্য আমি দুঃখিত স্যার, বাট আই এম নট ফাকিং ডিভোর্সিং ইয়োর ডটার ইন দিস লাইফ। এখন ওই মানুষটারই সাহস বেড়ে যাচ্ছে যে তার বাবাকে বলেছিল যে আমার বোনকে প্রেগনেন্ট বানিয়ে বাচ্চার কাস্টডি নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিবে। জাঙ্কুক স্তব্ধ হয়ে যায় সব কথা শুনে। আশ্চর্য, নামজুন এসব কিভাবে জানলো? কোনোভাবে হয়তো তার বাবা তাকে এই সিচুয়েশনে ফেলেছে। সত্যিটা তাহলে বেরিয়ে আসলো, ওই বুড়োটা জাঙ্কুক যতটা ভেবেছিল তার থেকেও বেশি চালাক। এখন উনি যে জালে নিজেই ফেসে গেছে। ওর এই কথাগুলা বলা উচিত ছিল না। কি মুখ দেওয়ার কথা বের হচ্ছে না? মিস্টার কিম, আপনারও গিল্টি ফিল করা লাগবে না, আমারও লাগবে না, কারণ এই সব কিছু স্টার্ট করেছিল আপনার ছেলে। ওর কারণেই তো আমি এইসব কথা বলেছি প্রথমে। ফালতু কথা বলা বন্ধ করো জিয়ন, তুমি ফালতু কথা বলা বন্ধ করো। থামো নামজুন, তোমার সাথে আমার কথা বলতে হবে, এসো আমার সাথে। কথাটা বলে জংসুক ভিতরে চলে যায়। নামজুনও জাঙ্কুককে চোখ রাঙিয়ে তার বাবাকে ফলো করে। তারা চলে যাওয়ার পর জাঙ্কুক দরজার বাইরে গিয়ে বসে। তার ক্লান্ত লাগছে। সে আশা করছে যেন সে তেকে সবকিছু এক্সপ্লেন করে দিতে পারে। যদি এরপরও তে তাকে সারা জীবন ঘৃণা করে যায় তাতে তার কিছু যায় আসে না। তার কাছে শুধু তে কি ভাবছে সেটাই ম্যাটার করে। ভাবতেই তার কষ্ট লাগছে যে সেদিন তে কতটাই না কষ্ট পেয়েছিল ওই কথাগুলো শুনে। ও তো চায়নি যে তে কখনো এই কথাগুলো জানুক। ওই দিন ওর বাবা যখন তেকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল তার বলা উচিত ছিল যে সে তেকে কখনোই ডিভোর্স দিবে না। তবে এর পরিণাম হয়তো ভালো হতো না, ওর বাবা আরো খারাপ কিছু করে বসতো। ছোট থাকতে যখন ও ওর মায়ের হয়ে ওর বাবার সাথে ঝগড়া করতো, এর পরের দিন ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অ্যাক্সিডেন্টটা মূলত ওর বাবাই ঘটাতো। এরপর থেকে ওর বাবার মুখের উপর কোনোদিনও না বলেনি। এটা এখন ওর অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। তে এসব কিছু ডিজার্ভ করে না, ও শুধু ভালোবাসা ডিজার্ভ করে। জাঙ্কুক নিজেকে প্রমিস করে এরপর থেকে ও তেকে প্রোটেক্ট করবে। নিজের সবকিছু দিয়ে হলেও ও নিজেকে চেঞ্জ করে ফেলবে। এখন ও রিয়েলাইজ করতে পেরেছে যে ওদের মধ্যে যদি যথাযথ কমিউনিকেশন হতো, আন্ডারস্ট্যান্ডিং হতো, ট্রাস্ট থাকতো, তাহলে কেউ তাদেরকে আলাদা করতে পারতো না। ওর তের সাথে কথা বলা উচিত ছিল এসব কিছু বলার আগে। জাঙ্কুক আকাশের দিকে তাকায়। আকাশটা এতক্ষণ ধরে গর্জন করছিল, এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আকাশ থেকে পড়তে থাকা ঠান্ডা ফোঁটা ফোঁটা পানি জাঙ্কুকের গাল বেয়ে পড়া নোনতা জল ঢেকে ফেলে। তে জানালা দিয়ে রাগ এবং চিন্তা নিয়ে তাকিয়ে দেখছিল। এই লোকটার বাড়ি চলে যাওয়া উচিত। এখনো সে এখানে বসে আছে কেন জেদ ধরে? ওর মাকে বলে জাঙ্কুককে একটা ছাতা দিয়ে আসতে। তিনি তাই করেন। জাঙ্কুক ছাতাটা মেলে না, চুপচাপ সেখানে পাথরের মূর্তির মতো বসে থাকে। তে জলদি নিচে চলে যায়। নিচে গিয়ে দেখতে পায় যে ওর বাবা আর ভাই দাঁড়িয়ে আছে। ওদের দিকে তে চোখ রাঙাতে ওরা সরে যায়। তে দরজাটা খুলে ছাতাটা মেলে ধরে। সে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের মাথার উপরে ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুকও মাথা তুলে তের দিকে তাকায়। তার দৃষ্টিটা এখন ঝাপসা হয়ে গিয়েছে। বাড়ি যাও, আমার সাথে চলো। জাঙ্কুক বাড়ি যাও, আমি বলছি আমার সাথে চলো। আমি তোমার সাথে কখনোই যাব না। জেদ ছেড়ে এখন তুমি বাড়ি চলে যাও জাঙ্কুক, নাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। আই এম সো সরি। তোমাকে আমার জন্য এত কিছু সহ্য করতে হয়েছে। আমাকে শুধু আরেকটা চান্স দাও, লাস্ট চান্স। তারপরে যদি আমাকে তুমি ডিভোর্স দেওয়ার কথা ভাবো তাহলে আমি তোমাকে যেতে দিব। জাস্ট প্লিজ বেবি, আই এম সরি। আমার কথাটা তো শোনো। এখন কি শুনবো? হ্যাঁ, আর কত চালাকি করে তুমি আর তোমার বাবা আমার জীবনটা নষ্ট করে দিবে? হ্যাঁ, কেন তোমাকে আমি সুযোগ দিব? 7 দিন ধরে তুমি কোথায় ছিলে? জানি তো, সবসময়ের মতন কাজ করছিলে, তাই না? আমি কি ভুল বলেছি জাঙ্কুক? না, তুমি ঠিক, আমি কাজই করছিলাম। সেটাই, আমাদের কিছু হলে তো তোমার কিছু যায় আসে না। এত কথা না বলে ডিভোর্স দাও। তুমি বলেছো না তোমার কিছু হলে আমার যায় আসে না। ঠিকই বলেছো। আই ডোন্ট কেয়ার, বিকজ আমি আমার রক্ত মাংস পানি করে কাজ করছিলাম ওই প্রজেক্টটা শেষ করার জন্য। যেই প্রজেক্টের থেকে তোমার ভাই একদম শেষ মুহূর্তে আমার সাথে কোনো কথা না বলে বেরিয়ে গিয়েছে। ওই প্রজেক্টের জন্যই আমি তোমার নামে এত কথা বলেছি, তোমাকে প্রোটেক্ট করার জন্য। আমি আমাদের জন্য করেছি। আমাদের কোম্পানিটা কত বড় লস খেত, আর আমার বাবা তো পাগল হয়ে যাচ্ছিল। ওনার মনে হচ্ছিল যে তোমাদের ফ্যামিলি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। উনি তোমাদেরকে কষ্ট দিতে চেয়েছিলেন, তাই তিনি বলেছিলেন তোমাকে ডিভোর্স দিয়ে দিতে। আর আমি প্রেগনেন্ট হলে তুমি ডিভোর্স দিয়ে দিতে, তাই না? জাঙ্কুক একটা বড় নিঃশ্বাস ফেলে তেকে নিজের কাছে টেনে আনে। তারপর তারা দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ও চায় না তে অসুস্থ হয়ে পড়ুক। তে অধীর আগ্রহে জাঙ্কুকের উত্তরের জন্য অপেক্ষা করছিল। তার হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। আমি কখনোই এমনটা করব না তে।
এগুলো তুমি কেন ভাবছো? আমি তো জাস্ট ওনাকে খুশি করার জন্য এসব কথা বলেছি, যাতে করে উনি আমাদের একা ছেড়ে দেন। না হলে তো উনি তোমার কোনো না কোনো ক্ষতি করে ফেলতো। আমি জানতাম তুমি যদি প্রেগনেন্ট হয়ে যেতে তাহলে উনি কিছুই করতে পারবেন না, যেহেতু তোমার ভিতরে আমাদের উত্তরাধিকারী বেড়ে উঠবে। তোমাকে নিচু করা মানে আমাদের রিপুটেশন খারাপ করা। কিন্তু আমার মনে হয় সে আমার প্ল্যানটা বুঝতে পেরে গেছে, আর আমার কথা আমার উপরেই ছুঁড়ে মেরেছে। আমি মিথ্যে কথা বলছি না। তে কথাগুলো শুনে চোখ বন্ধ করে নেয়। তার বুকের ভেতরে বয়ে যাওয়া ঝড় ফাইনালি থেমে যায়। সত্যিটা শোনার জন্য ও কত অপেক্ষা করেছিল, কিন্তু একসময় সে তার ধৈর্য হারিয়ে ফেলে। তে জাংকুকের পাশ ঘেঁষে শিথিল হয়। জাংকুকে এই সুযোগটা পেয়ে তের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এখন কি আমি তোমাকে বিশ্বাস করব? আমি অনেক ভয় পাচ্ছি। তুমি কি সত্যিই আমার কেয়ার করো? করি। আমি কেয়ার না করলে আমি এত দূর দৌড়ে আসতাম না তোমার জন্য। নিজেকে পাগল বানিয়ে তোমার ভাইয়ের হাতে মার খেতাম না। আমার মনে হয় সবকিছুই কারমা তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি যদি তোমার কেয়ার না করতাম, তোমার বাবার কাছে তোমাকে আবার ভিক্ষা চাইতাম না। আমি এসব কিছু করেছি কারণ আমি তোমার কেয়ার করি। এসব কিছুই হতো না যদি সেদিন তুমি আমাকে জাগিয়ে আমাকে জিজ্ঞেস করতে যে আসলে সত্যিটা কি। এভাবে পালিয়ে গিয়ে আমাকে ডিভোর্স পেপার পাঠানো তোমার ঠিক হয়নি। তুমি আমাকে কোনো কারণ দাওনি। ঠিকই বলেছো, আমি আসলে অনেক বোকা, তার কারণে আমি তোমাকে সবকিছু বলছি। তুমি যদি মনে করে থাকো এই পুরো সপ্তাহ ধরে আমি একবারও তোমার কথা ভাবিনি, তাহলে তুমি ভুল। আমি কতভাবেই না তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে ব্লক করে দিয়েছো। পুরো সপ্তাহ ধরে আমি তো ভেবেছিলাম তুমি জাস্ট আমাদের ওই ঝগড়াটার জন্য চলে এসেছো এখানে। সবকিছু ঠিক হয়ে গেলে আবার চলে আসবে আমার কাছে, কিন্তু আমি তো ভুল ছিলাম। আই এম সরি, আমি সবকিছু এতটা লাইটলি নিয়েছি। আমি যদি জানতাম আমার বাবা ওই রেকর্ডটা তোমার কাছে পাঠিয়েছে, তাহলে আমি ওই দিনই ছুটে আসতাম তোমার কাছে, সবকিছু ছেড়ে ছুড়ে। কারণ আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছো। যেমন তেমন তুমি আমার কাছে সব থেকে বেশি ম্যাটার করো। আমার কাজ না, আমার কোম্পানি না। কখনো ভেবো না যে আমি তোমার কেয়ার করি না। আমি তোমাকে ভালোবাসিতে। যখন আমি ডিভোর্স পেপারটা আমার চোখের সামনে দেখতে পাই, মনে হচ্ছিল যেন আমার দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে, সবকিছু ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। জাংকুক থেমে যায়। ও নিজের কথা শুনে নিজেই অবাক হয়। সবকিছু চুপচাপ। জাংকুকের কনফেশন শুনে তেও কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি যদি তোমাকে ডিভোর্স দিতে চাই জাংকুক, আর আমি যদি সত্যি প্রেগন্যান্ট হই, আমি চাইলে তুমি কি আমাকে ডিভোর্স দিবে? আমার বাচ্চাটাকেও কি ছিনিয়ে নিবে আমার কাছ থেকে? এর কথা শুনে জাংকুকের হৃদয় ব্যথা করে ওঠে। সে চায় তে খুশি থাকুক, যদিও তেকে ডিভোর্স দিতে চায় না, কিন্তু এটাই যদি তে চায় তাহলে তার কিছু করার নেই। আর বেবিটা, ও জানে যে তের থেকে যদি ওদের বেবি ছিনিয়ে নেওয়া হয় তাহলে তে মরে যাবে। আমি যেতে দেব তোমাকে। আর আমাদের মাঝে যদি আমাদের বাচ্চাও থাকতো, হয়তোবা তোমাদের দুজনকে যেতে দেওয়া আমার জন্য খুব একটা সহজ হবে না, কিন্তু আমি তোমার খুশির জন্য সব কিছু করতে পারবো। কিন্তু তাদের সাথে আমি নিয়মিত দেখা করব। জাংকুক হঠাৎ করে এদের থেকে সরে যায়। সবকিছু কেমন রিয়েল লাগছিল। তে কি সত্যি জাংকুককে ডিভোর্স দিতে চাই? এখন তের পালা, তেই কনফার্ম করবে। যেটা শুনে হয়তোবা জাংকুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। যখন তে কথা বলবে তখন হয়তোবা জাংকুক আর নিঃশ্বাস নিতে পারবে না। জাংকুকের মনে হচ্ছিল তে ওকে জড়িয়ে ধরেছে আর কান্না করছে, কারণ ও খুবই নরম মনের মানুষ। ও জানে যে ওর পরবর্তী কথায় জাংকুক কতটা কষ্ট পাবে। জাংকুক, আই এম সো সরি বলা লাগবে না, আমি বুঝতে পারছি আমি সব। জাস্ট থ্যাংক ইউ আর সরি ফর এভরিথিং। জাংকুক তেকে থামিয়ে দেয়, কারণ ও পরবর্তী কথাগুলো আর শুনতে পারবে না। ও সঙ্গে সঙ্গে তের থেকে সরে যায়। হাত উঠিয়ে সে তেকে বিদায় জানাতে চলে যাচ্ছিল। এখানেই সমাপ্ত। যা হয় ভালোর জন্য হয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে তে নিজেও অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। ঠিক তখনই নামজুন তেকে ধাক্কা দেয় আর বলে যে ওর পেছনে যেতে। তে আর কোনো সময় নষ্ট না করে পেছন থেকে জাংকুককে জড়িয়ে ধরে, যাতে করে জাংকুক কোথাও না যেতে পারে। আর সে হাউমাউ করে কাঁদতে থাকে। I hate you so much, জাংকুক। কেন তুমি আমার কথা শোনো না? কেন তুমি আমার কথা বোঝো না? আমি বলতে চাচ্ছিলাম যে তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। ফাইনালি আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাদের কেয়ার করো। আমি তো জানতাম, কিন্তু তুমি কখনোই কেয়ার দেখাতে না। তাই সবকিছু আমার জন্য ধোঁয়াশা ছিল।
আমিও ঠিক তোমার কাছে ততটাই ম্যাটার করি। তুমি তো বলেছিলে কখনোই আমাকে ছেড়ে যাবে না, কিন্তু কেন তুমি এখন তোমার কথা ফিরিয়ে নিচ্ছ? আমার খুশি কি তোমার খুশির থেকেও বেশি? কিন্তু তুমি কি আদৌ জানো আমার খুশি তোমার ভেতরেই আছে, যে তুমি আমার সুখ। যদি তুমি নিজেকে ধরে সরিয়ে নাও তাহলে আমি কিভাবে খুশি থাকবো বলো? হ্যাঁ, আমি ওই রেকর্ডিংটার কারণে অভিমান করেছিলাম, ভয় পেয়েছিলাম আমি, কিন্তু আমিও কোনোদিন তোমাকে ডিভোর্স দিতে চাইনি জাংকুক। জিয়ান জাংকুক, আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের জন্য লড়েছো। আমি আবারও তোমার প্রেমে পড়ে গেছি। জাংকুকের ইচ্ছে করেছিল খুশিতে চিৎকার করতে, কিন্তু সেটা তার পার্সোনালিটির সাথে স্যুট করে না। এর পরিবর্তে সে বলে, তাহলে চলো আমার সাথে। না, আজকে রাতে আমরা এখানেই থাকি। কিন্তু আমি বলেছি না। আচ্ছা ঠিক আছে। জাংকুক সামনে ফিরে তের দিকে তাকায়, তারপর তার কপালে কিস করে তাকে আবারও জড়িয়ে ধরে। এরপর তে জাংকুকের হাত ধরে তাকে ম্যানশনের ভিতরে নিয়ে যায়। পুরোটা সময় ধরে তারা চুপচাপ ছিল। জাংকুকও থ্যাঙ্কফুল ছিল যে সেখানে কেউই ছিল না। কিন্তু তে রুমে পৌঁছাতে গিয়ে তারা দেখতে পায় যে নামজুন তার ওয়াইফ জিনের সাথে দাঁড়িয়ে আছে। এখন তো শুধু পাঞ্চ মেরেছি, পরবর্তীতে যদি তুমি আমার বোনকে কষ্ট দাও তাহলে তোমাকে আর পৃথিবীর আলো দেখতে দিব না আমি। নামজুন চোখ রাঙিয়ে তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায়। পর মুহূর্তে জাংকুককে নিজের রুমের ভেতরে নিয়ে যায়। রুমটা বেশ সাজানো গোছানো সুন্দর ছিল। তে জাংকুককে নামজুনের কিছু জামা কাপড় এনে দেয়। জাংকুক জামা কাপড় চেঞ্জ করে বেডের উপরে বসে পড়ে। তে আদরের সহিত তোয়ালে দিয়ে জাংকুকের চুল মুছে দিচ্ছিল। জাংকুকের কাছে শান্তি লাগছে। প্রায় এক সপ্তাহ পর সে তেকে কাছে পেয়েছে। তার মুখে একটা মিষ্টি হাসি লেগেছিল। তোমাকে একটা কথা বলতাম। তে থেমে যায়। জাংকুক তের মুখের দিকে তাকায়, অতঃপর তার হাত থেকে তোয়ালেটা নিয়ে বেডের উপরে ছুঁড়ে মারে। আর সঙ্গে সঙ্গে তেকে জড়িয়ে ধরে তার পেটে মুখ গুজে দেয়। বলো, আমি প্রেগনেন্ট। কিছুক্ষণ পরে জাংকুক বুঝতে পারে আসলে তে কি বলেছে। সে সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে তের দিকে তাকায়। তে হাসছে। জাংকুকের চোখ পানিতে পরিপূর্ণ হয়। ফাক, সত্যি? জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুকের নিজেকে খুব সুখী মনে হচ্ছিল। ওর বাচ্চা আর তে দুজনকেই হারিয়ে ফেলতো। যদি সে আগের মতো গম্ভীর থেকে ওই পেপারটাতে সাইন করে দিত। এখন ও বাবা হতে চলেছে, এই কথা ভাবতেই ওর মনটা আনন্দে নেচে ওঠে। তে, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। আমি তোমাকে ভালোবাসি জাংকুক। আমিও তোমাকে ভালোবাসি তে, সব কিছুর থেকে বেশি, সবার থেকে বেশি। আমি তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। এরকম উত্তরটাই সবসময় শুনতে চাই এই মানুষটার কাছ থেকে। যদিও একটু একটু করে তে হৃদয়টা ভেঙে গিয়েছিল, কিন্তু তে তারপরও তার সাথে ছিল এবং এই গম্ভীর মানুষটাকে পাল্টে সে নিজের মতো করে গড়ে নিয়েছে। তাকে পৃথিবীর সব থেকে মূল্যবান একটা গিফট দিয়েছে। তারা নিজেদের মধ্যে আবারও সান্ত্বনা খুঁজে পেয়েছে।